হ্যালো স্টুডেন্টস, আজকে দেখো যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে নিষেক, ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন বিষয়টি পড়ার আগে তোমরা আগে যে টপিকগুলো আছে ভালো করে বুঝে নেবে, যেমন শুক্রাণুর উৎপত্তি, ডিম্বাণুর উৎপত্তি এবং তাদের অবস্থান, তারা কোথায় অবস্থিত, এবং পুরুষ জননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্রের গঠন। ফার্টিলাইজেশন হচ্ছে আমাদের আলটিমেট লক্ষ্য, তার কারণ শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটানোই হচ্ছে জননের একমাত্র লক্ষ্য এবং উপযুক্ত পরিবেশ তৈরি করাই হলো একমাত্র লক্ষ্য। তাই ফার্টিলাইজেশন হলো গুরুত্বপূর্ণ বিষয়। ফার্টিলাইজেশনের মোদ্দা কথা, একটা শুক্রাণু এবং একটি ডিম্বাণু এর মিলন। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে তৈরি হবে জাইগোট। শুক্রাণু, ডিম্বাণু, জাইগোট। শুক্রাণু n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, ডিম্বাণু n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, জাইগোট 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এই প্রসেসটা আমরা ডিটেলসে জানবো এবং তাকে আমি কতগুলো ধাপে ভাগ করেছি, কতগুলো স্টেপে ভাগ করেছি। প্রথম স্টেপ আমাদের জানতে হবে যে জরায়ুর মধ্যে শুক্রাণুর উপস্থিতি, অর্থাৎ জরায়ুর মধ্যে শুক্রাণু তার অ্যাপিয়ারেন্সটা কেমন, অ্যাপ্রোচটা কেমন, অর্থাৎ শুক্রাণু জরায়ুর মধ্যে কি রূপে অবস্থান করে, সেখানে সে কি কি বাধার সম্মুখীন হয় এবং তার উপযুক্ত পরিবেশের জন্য সেখানে কি কি উপযুক্ত পরিবেশ উপস্থিত রয়েছে সেটা জানতে হবে। প্রথমে আমাদের যেটা জানতে হবে যে একবার ইজাকুলেশন, অর্থাৎ একবার শুক্রাণু একবার নিঃসরণের যে প্রক্রিয়া, সিমেন নিঃসরণের প্রক্রিয়া, একবারে সিমেন নিঃসরণের 3 থেকে 3.5 ml সিমেন বা বীর্য নিঃসৃত হয়। সেটির মধ্যে 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম থাকে, অর্থাৎ 3 ml সিমেনের মধ্যে 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম থাকে। সেই স্পার্মগুলির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা মোটাইল, অর্থাৎ এই শুক্রাণু চলাফেরা করতে পারে। কিভাবে চলাফেরা করে? সন্তরণ প্রক্রিয়া। কে সাহায্য করে? স্পার্মের লেজ। স্পার্মের লেজের ল্যাসিং মুভমেন্ট হয়, অর্থাৎ এভাবে নড়াচড়া করে মাছের মতো এবং সামনের দিকে এগিয়ে যায়। আরও কি উপযুক্ত পরিবেশ রয়েছে? জরায়ুর মধ্যে রয়েছে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন, যা ভ্যাজাইনা থেকে ফ্যালোপিয়ান নালীর দিকে একটা মুভমেন্ট তৈরি করে, একটা চলমানশীলতা তৈরি করে। এন্ডোমেট্রিয়ামের যে স্তরটা রয়েছে জরায়ু, এটা সার্ভিক্স, ফ্যালোপিয়ান টিউব, ভ্যাজাইনা সার্ভিক্স থেকে ফ্যালোপিয়ান নালীর দিকে একটা মুভমেন্ট হয়, একটা চলমানতা তৈরি হয়। সেই চলমানতার জন্য শুক্রাণুগুলো সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাহলে এন্ডোমেট্রিয়াম, ভেতরের দেওয়ালটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। আগের গঠনে তোমরা পড়েছো। এই এন্ডোমেট্রিয়ামের সামনের দিকে চলাফেরা করতে পারে, একটা চলন হয়। সেটা কোন হরমোন সাহায্য করে? প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন। এছাড়া শুক্রাণুকে এখানে বাধা দেয় চওড়া এন্ডোমেট্রিয়াম, থিক এন্ডোমেট্রিয়াম। তোমরা জানো যে এই এন্ডোমেট্রিয়ামটা খুবই পুরু হয়। যখন তোমরা দেখেছিলে যে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়, সেই ইস্ট্রোজেন হরমোন ক্ষরণের পরে ফলিকুলার দশায় এই যে দেওয়ালটা, এন্ডোমেট্রিয়ামের দেওয়ালটা খুবই চওড়া হয় এবং এরা একে অপরের সাথে লেগে থাকে। এর ফলে স্পার্ম এদিক থেকে যেতে পারে না, বাধা পায়। সেই জন্য একে এন্ডোমেট্রিয়ামের দেওয়ালের মাঝখানে পথ করে বাধা অতিক্রম করে পৌঁছাতে হয়। স্ত্রী জননতন্ত্রের অম্লত্ব, অর্থাৎ জরায়ুর মধ্যে পিএইচ, অ্যাসিডিক পিএইচ থাকে সব সময়ের জন্য।
অর্থাৎ এর মধ্যেকার পিএইচ অ্যাসিডিক। সেই জন্য শুক্রাণু এখানে আসার সাথে সাথে শুক্রাণু কিছু নষ্ট হয়ে যেতে পারে এবং নষ্ট হয়ে যায়। এছাড়া জরায়ুর মধ্যে রয়েছে ফ্যাগোসাইটিক কোষ, যারা শুক্রাণুকে ধ্বংস করে দেয়। এই সমস্ত বাধা কাটিয়ে মোটামুটি 100টি স্পার্ম ফ্যালোপিয়ান নালীতে পৌঁছায় এবং সেই নালীর মধ্যে তার গতি থাকে 1 থেকে 4 মিলিমিটার পার মিনিট। 1 মিনিটে 1 থেকে 4 মিলিমিটার। জরায়ুর মধ্যে শুক্রাণুর এরূপ অবস্থানের পর শুক্রাণুর কার্যকরী ভূমিকা গ্রহণ করার পালা শুরু হয়, যে প্রক্রিয়াটাকে বলা হয় ক্যাপাসিটেশন। অর্থাৎ পরবর্তী আমরা যে প্রক্রিয়াটা পড়ব সেটা হলো ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন ক্যাপাসিটেশন প্রক্রিয়ায় কি হয়? শুক্রাণুর কার্যকরী পরিণমন, অর্থাৎ শুক্রাণুর এবার কার্যকরী ভূমিকা পালন করার জন্য উপযুক্ত হয়ে ওঠে, অর্থাৎ তার ম্যাচুরিটি তৈরি হয়। তার উপযুক্ত ম্যাচুরিটি তৈরি হয় এই ক্যাপাসিটেশন প্রক্রিয়া। এই ক্যাপাসিটেশন প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। কি হয় এখানে? শুক্রাণু, তোমরা মোটামুটি শুক্রাণু গঠন পড়েছ। শুক্রাণুর হেড, তার মাথায় রয়েছে অ্যাক্রোজোমাল ক্যাপ বা অ্যাক্রোজোম টুপি। এর মধ্যে স্পার্মের লাইসিন রয়েছে। এখানে যে বাইরে প্লাজমা মেমব্রেন রয়েছে, এই প্লাজমা মেমব্রেনের গায়ে কিছু স্টেরল এবং গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ রয়েছে। এই স্টেরল এবং গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থগুলিকে অপসারণ করার জন্য ডিম্বাণু থেকে একটি বিশেষ কেমিক্যাল খরিত হয়। সেই কেমিক্যালগুলি, সেই রাসায়নিক পদার্থগুলি প্লাজমা মেমব্রেন থেকে স্টেরল বা গ্লাইকোপ্রোটিনগুলোকে নিজের দিকে আকর্ষণ করে নেয়। ফলে স্পার্মের মস্তকের বাইরের দিকে প্লাজমা মেমব্রেনটি অনেকগুলি ছিদ্র তৈরি হয় বা পাতলা হয়ে যায়, যার ফলে এখান থেকে ক্যালসিয়াম আয়ন প্রবেশ করতে পারে। ক্যালসিয়াম আয়নের প্রবেশ করার ফলে এই স্পার্মের সক্রিয়তা বৃদ্ধি পায় এবং স্পার্মের লেজের ল্যাসিং মুভমেন্ট ঘটে, নড়াচড়া করতে পারে এবং স্পার্ম অ্যাক্টিভ হয়, অর্থাৎ সক্রিয়তা বৃদ্ধি পায়। লেখা আছে পয়েন্টগুলি। প্লাজমা পর্দা থেকে স্টেরল এবং গ্লাইকোপ্রোটিনের অপসারণ ঘটানো হয়, ক্যালসিয়াম আয়নের প্রবেশ করতে পারে এবং স্পার্মের সক্রিয়তা বৃদ্ধি পায়। এটা গেল 2 নম্বর স্টেপ। এবার আমরা আসবো 3 নম্বর স্টেপ। সেই পরবর্তী স্টেপ ফার্টিলাইজিং এবং অ্যান্টি ফার্টিলাইজিং বিক্রিয়া। 3 নম্বর স্টেপ এটা। ফার্টিলাইজিং এবং অ্যান্টি ফার্টিলাইজিং বিক্রিয়া, এই বিষয়টি কি? ফার্টিলাইজিং হলো একটি রাসায়নিক পদার্থ, অ্যান্টি ফার্টিলাইজিং হলো একটি রাসায়নিক পদার্থ। ফার্টিলাইজিং নিঃসৃত হয় ওভাম থেকে বা ডিম্বাণু থেকে এবং অ্যান্টি ফার্টিলাইজিং নিঃসৃত হয় স্পার্ম থেকে। ফার্টিলাইজিং থেকে ডিম্বাণু থেকে নিঃসৃত ফার্টিলাইজিং এর একটি বিশেষ স্থান রয়েছে, তাকে বলা হয় স্পার্মোফিলিক স্থান। এটা ছবি আঁকছি, ছবি আঁকলে তোমরা বুঝতে পারবে। মনে করো এটা ডিম্বাণু, ওভাম। এই ওভামের পর্দার বাইরে একটি বিশেষ রাসায়নিক পদার্থ রয়েছে, যার 3টি স্থান রয়েছে। মনে করো এটা একটা স্থান, এটা একটা স্থান, এটা একটা স্থান এবং স্পেসিফিক স্থান।
নির্দিষ্ট স্থান, যে স্থানে নির্দিষ্ট শুক্রাণু এখানে আটকাতে পারে। নির্দিষ্ট শুক্রাণুর জন্য নির্দিষ্ট স্পার্ম, নির্দিষ্ট শুক্রাণু থেকে নিঃসৃত হয় অ্যান্টিফার্টিলাইজিং, যে অ্যান্টিফার্টিলাইজিং একটি নির্দিষ্ট ফার্টিলাইজিংয়ের সাথে বিক্রিয়া করে এইভাবে ডিম্বাণুর দেয়ালে আটকে যেতে পারে। এর ফলে যে সকল শুক্রাণু ফার্টিলাইজিং এই রাসায়নিক পদার্থটি উপযুক্ত মাত্রায় খরিত হয়, তারাই একমাত্র ডিম্বাণুকে নির্দিষ্ট করতে পারে, আর বাদবাকি শুক্রাণুরা পারে না। অর্থাৎ এখানে শুক্রাণুর উপযুক্ত কিনা সেটা যাচাই করা হলো। এরপরে পরের ধাপ স্পার্ম লাইসিন নিঃসরণ। অর্থাৎ স্পার্মের যে হেড রয়েছে, স্পার্মের মস্তক, এখান থেকে একটি বিশেষ রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এখানে থাকে স্পার্ম লাইসিন। এই স্পার্ম লাইসিন কোনো একটি উৎসেচক নয়, স্পার্ম লাইসিনের মধ্যে 3 ধরনের উৎসেচক থাকে। এখানে দেখতে পাচ্ছ করোনা রেডিয়েটা, এটা করোনা ভেদ করতে পারা উৎসেচক, করোনা পেনিট্রেটিং এনজাইম। অর্থাৎ তোমরা জানো যে ডিম্বাণুর বাইরের দিকে লেয়ারটা করোনা রেডিয়েটা। এই করোনা রেডিয়েটাকে ভেদ করতে পারা যে উৎসেচক তাকে বলা হয় করোনা পেনিট্রেটিং এনজাইম বা করোনা ভেদ করতে পারা উৎসেচক। এরা কি করতে পারে? করোনা রেডিয়েটা স্তরকে ভেদ করতে পারে। আর এই স্পার্ম লাইসিনের মধ্যে কি রয়েছে? হায়ালুরোনিডেজ, এটা একটি উৎসেচক। এই উৎসেচক হায়ালুরোনিক অ্যাসিডকে বিশ্লিষ্ট করে। অর্থাৎ এই করোনা রেডিয়েটা যে অঞ্চলটা, এখানে ফলিকুলার কোষগুলো করোনা রেডিয়েটা তৈরি করেছে এরকম ভাবে। এই ফলিকুলার কোষগুলি একে অপরের সাথে একটা আঠার মতো জিনিস দিয়ে আটকে আছে। এই আঠার মতো হায়ালুরোনিক অ্যাসিডগুলিকে বিশ্লিষ্ট করে দেয় হায়ালুরোনিডেজ, যার ফলে এর মাঝখানে স্পেস তৈরি হয়, ফাঁকা স্থান তৈরি হয় এবং যেখান দিয়ে স্পার্ম প্রবেশ করতে পারে। 3 নম্বর হচ্ছে অ্যাক্রোসিন। এই অ্যাক্রোসিন এটি উৎসেচক যেটি জোনা পেলুসিডা স্তরকে বিশ্লিষ্ট করতে পারে। তাহলে 3 প্রকারের উৎসেচক কাজ করছে, যার ফলে স্পার্ম বা শুক্রাণু ডিম্বাণুর ভাইটেলাইন পর্দার কাছাকাছি পৌঁছাতে পারছে। 4 নম্বর প্রক্রিয়া হয়ে গেল। 5 নম্বর প্রক্রিয়া ফার্টিলাইজেশন কোণ তৈরি। ফার্টিলাইজেশন কোণ, এটা বিষয়টা কি? যখনই করোনা রেডিয়েটা জোনা পেলুসিডা স্তর অতিক্রম করলো, ডিম্বাণুর সব থেকে কাছের স্তর হলো ভাইটেলাইন মেমব্রেন। ভাইটেলাইন পর্দা, এই ভাইটেলাইন পর্দার কাছে শুক্রাণু আসার সাথে সাথে এই ভাইটেলাইন পর্দা এবং শুক্রাণুর প্লাজমা মেমব্রেনের মধ্যে বিক্রিয়া সংঘটিত হয় এবং একটা কোণের আকার তৈরি করে, একটা কোণ আকৃতির গঠন তৈরি হয়। যে কোণ আকৃতির গঠনের দ্বারা ভাইটেলাইন মেমব্রেনের সাথে শুক্রাণুর প্লাজমা মেমব্রেনের একটা চ্যানেল বা একটা ফাঁকা স্থান তৈরি হয়, যেদিক থেকে শুক্রাণুর নিউক্লিয়াইটা ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে। এই যে গঠনটা তৈরি হলো কোণ আকৃতির গঠন, একে বলা হয় ফার্টিলাইজেশন বা নিষেক কোণ। ফার্টিলাইজেশন কোণ। পরের ধাপ মিওসিস 2 শুরু। তোমরা উজেনেসিস প্রক্রিয়ায় পড়েছিলে যে গৌণ উসাইট থেকে তখনই ডিম্বাণু তৈরি হবে যখন গৌণ উসাইটের সাথে শুক্রাণুর মিলন হবে। অর্থাৎ শুক্রাণু এই ভাইটেলাইন পর্দায় টাচ করার সাথে সাথে, ফার্টিলাইজেশন কোণ তৈরি হওয়ার সাথে সাথে মিওসিস 2 শুরু হয়। অর্থাৎ গৌণ উসাইটের সাথে শুক্রাণুর মিলন হলে
তবে গৌণ উসাইট থেকে পরবর্তী মিওসিস 2 বিক্রিয়া শুরু হয়। এই মিওসিস 2 কোষ বিভাজন শুরু হয় এবং একটি পোলার বডি তৈরি করে এবং একটি উটিড বা ডিম্বাণু তৈরি করে। এবং এই প্রক্রিয়া যখনই শুরু হচ্ছে তখন এখানে দুটি ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে মেটাফেজ ফ্যাক্টর, যেটি নিষ্ক্রিয় হয়ে যায়, এবং অ্যানাফেজ প্রমোটিং ফ্যাক্টর, যেটা সক্রিয় হয়। পরবর্তী ধাপ কর্টিক্যাল বিক্রিয়া বা নিষেক পর্দা তৈরি। এটি কি? এটি হলো, এটা ছবির মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ভাইটালাইন মেমব্রেনের কিছুটা অংশ আমি এঁকেছি। তোমরা জানো যে ডিম্বাণুর মধ্যে বাইরের দিকে থাকে এক্সোপ্লাজম, যার ঘনত্ব বেশি, এবং ভিতরের দিকে থাকে উপ্লাজম, যেটা আমি আগের ভিডিওতে পড়িয়েছি, তার ঘনত্ব কম। সরি, উপ্লাজমের ঘনত্ব বেশি আর বাইরের দিকে এক্সোপ্লাজম, তার ঘনত্ব কম। এই এক্সোপ্লাজম বা ডিম্বাণুর কর্টেক্স অঞ্চলে একটি বিশেষ ধরনের দানা দেখতে পাওয়া যায়, একটা বিশেষ ধরনের দানাদার অংশ দেখতে পাওয়া যায়। এগুলোকে বলা হয় কর্টিক্যাল দানা। যেহেতু এটা কর্টেক্সের মধ্যে অবস্থান করছে, তাই জন্য এদেরকে বলা হয় কর্টিক্যাল দানা। এই কর্টিক্যাল দানাগুলি যখনই শুক্রাণু ভাইটালাইন পর্দাকে স্পর্শ করে ফার্টিলাইজেশন কোণ তৈরি করে, ঠিক সেই সময়ে কর্টেক্স অঞ্চল এবং ভাইটালাইন মেমব্রেনের মধ্যে একটা ফাঁকা স্থান তৈরি হয়, অর্থাৎ এই পর্দাটা একটু উপরের দিকে উঠে যায়, এরকম কর্টেক্স নিচের দিক থেকে চলে যায়। এই ফাঁকা স্থানটিকে বলা হয় পেরিভাইটালাইন স্পেস। এটা কর্টেক্স রিজিয়ন এভাবে ছিল, এটা এভাবে থাকার কথা ছিল, কিন্তু এখানে একটা ফাঁকা স্থান তৈরি হয়, যে ফাঁকা স্থানকে বলা হয় পেরিভাইটালাইন স্পেস। পেরিভাইটালাইন স্থান। এই পেরিভাইটালাইন স্থানের কর্টিক্যাল দানাগুলি ভাইটালাইন পর্দার ভিতরের দিকের গায়ে এভাবে আটকে যায় এবং ভাইটালাইন মেমব্রেন এবং কর্টিক্যাল দানা মিলে একটি শক্ত পর্দা তৈরি করে। এটা গোল হবে, এটা এরকম এরকম কোন আকৃতির নয়। এটা আমি স্পেস হয়েছে সেটা বোঝানোর জন্য এরকম হয়ে গেছে, কিন্তু এটা স্ট্রাকচারটা গোলই ছিল। এই যে শক্ত মেমব্রেনটা তৈরি হলো কর্টিক্যাল দানা নিয়ে, একে বলা হচ্ছে কি নিষেক পর্দা। নিষেক পর্দা তৈরি করে। এই নিষেক পর্দা তৈরি করার একটাই সিগনিফিকেন্স, একটাই তাৎপর্য, সেটা হলো পলিস্পার্মি রোধ। অর্থাৎ পলিস্পার্মি কথার অর্থ হলো একটির বেশি স্পার্ম দ্বারা একটি ডিম্বাণুর নিষেক। যদি একটি ডিম্বাণুর নিষেক, এখানে নিউক্লিয়াস, একটি ডিম্বাণুর নিষেক যদি অনেকগুলি স্পার্মের দিয়ে হয়, তাহলে এটা হয়ে যাবে পলিস্পার্মি। পলিস্পার্মি আমাদের জন্য উপযুক্ত নয়, তার কারণ ক্রোমোজোম সংখ্যাকে সঠিক রাখার জন্য, এটা এন সংখ্যক ক্রোমোজোম, এটা এন, 2n করার জন্য একটাই শুক্রাণুর প্রয়োজন। যদি অনেকগুলি শুক্রাণু এসে একে নিষিক্ত করে, তাহলে এটি নষ্ট হয়ে যাবে, উপযুক্ত ক্রোমোজোম যুক্ত কোষ তৈরি হবে না। এই ব্যাপারটাকে বলা হয় পলিস্পার্মি। এই পলিস্পার্মিটাকে রোধ করার জন্য এরকম একটি শক্ত পর্দার, এরকম চারিদিকে একটা শক্ত আবরণের তৈরি হয়, এর চারিদিকে একটা শক্ত আবরণের তৈরি হয়, যার ফলে আর দ্বিতীয় কোনো স্পার্ম এর মধ্যে প্রবেশ করতে পারে না। এটা গেল 7 নম্বর ধাপ। এবারে আসছে 8 নম্বর ধাপ। 8 নম্বর ধাপে গ্যামেট নিউক্লিয়াসের মিলন, এটা এবং এটা শেষ ধাপ।
এটা ডিম্বাণু। ডিম্বাণুর যেদিকে স্পার্ম প্রবেশ করে তাকে বলা হয় অ্যানিম্যাল পোল, তোমরা জানো। আর ওপরের দিক, উল্টো দিকটাকে বলা হয় ভেজিটাল পোল। এখান থেকে স্পার্মের নিউক্লিয়াই প্রবেশ করেছে। ডিম্বাণুর একটা নিউক্লিয়াস আছে, তাহলে এটা ডিম্বাণু নিউক্লিয়াস, এটি শুক্রাণু নিউক্লিয়াস। ডিম্বাণু নিউক্লিয়াস এবং শুক্রাণু নিউক্লিয়াসের মিলনের ফলে একটা নিউক্লিয়াস তৈরি হয়, যার মধ্যে ক্রোমোজোম নাম্বার থাকে 2n, এটি n, এটি n। এই নিউক্লিয়াসটাকে বলা হয় সিনক্যারিয়ন। সিনক্যারিয়ন। এইরকম অবস্থাযুক্ত কোষটাকে, ডিম্বাণুটাকে বলা হয় জাইগোট। এটা ডিম্বাণু নয়, এটা জাইগোট। এই অবস্থা হচ্ছে জাইগোট অবস্থা, অর্থাৎ দুটি গ্যামেট মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয়েছে। এরপরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব পরের ভিডিওতে। সেখানে আমরা জানবো যে ফার্টিলাইজেশনের পরবর্তীকালে কি কি পরিবর্তন হয়, কি কি চেঞ্জেস হয়। আপাতত এই পর্যন্ত পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।